ইলেকট্রোকেমিস্ট্রি থার্ড ক্লাসে আজকে আমরা দেখব যে প্রথম দুটো ক্লাসে যেটা আমরা শিখেছিলাম সেটাকে একবার জাস্ট রিক্যাপ করে নেব। তারপর আমরা আজকের অংশের মধ্যে ঢুকবো, তার কারণ প্রত্যেকটাই ইন্টার রিলেটেড যেহেতু। তো ফার্স্ট দুটো ক্লাসে আমি তোমাদের এটাই বোঝাতে চেয়েছিলাম যে এই ইলেকট্রোকেমিস্ট্রি চ্যাপ্টারের মধ্যে আমাদের কি কি জিনিস পড়তে হবে এবং সেটাকে যদি আমরা স্টেপ বাই স্টেপ ফলো করি তাহলে আমরা দেখতে পাবো। দেখো, একদম প্রথমেই আমাদের কনসেপ্ট ছিল হোয়াট ইজ ইলেকট্রোড। ইলেকট্রোড বলতে আমরা কি বোঝাই? ইলেকট্রোড আর কিছুই না, যে কোনো অর্ধবিক্রিয়াকে আমরা যদি কোনো বিশেষ অ্যারেঞ্জমেন্টে ঘটাতে পারি তাহলে সেই বিশেষ অ্যারেঞ্জমেন্টটাই আমাকে একটা ইলেকট্রোড হিসেবে জেনারেট করে। তাহলে ইলেকট্রোড জানার পর আমরা জেনেছিলাম হোয়াট ইজ ইলেকট্রোড পোটেনশিয়াল। ইলেকট্রোড পোটেনশিয়াল বা তড়িৎদ্বার বিভব কি? তড়িৎদ্বার বিভব হলো কোনো তড়িৎদ্বারের টেন্ডেন্সি বা প্রবণতা সে ইলেকট্রন নেওয়া বা দেওয়া, এটাকেই আমরা ইলেকট্রোড পোটেনশিয়াল বলেছিলাম। অর্থাৎ ইলেকট্রোড পোটেনশিয়াল বা তড়িৎদ্বার বিভব হলো কোনো তড়িৎদ্বারের ইলেকট্রন দেওয়া বা নেওয়ার প্রবণতা। এইবার ইলেকট্রোড পোটেনশিয়াল হতে পারে দু রকমের, একটা অক্সিডেশন পোটেনশিয়াল, একটা রিডাকশন পোটেনশিয়াল। যখন আমি রিঅ্যাকশনটাকে রিডাকশনের নিরিখে লিখবো তখন সেটাকে আমরা বলবো রিডাকশন পোটেনশিয়াল। যখন ওই ইলেকট্রোড রিঅ্যাকশনটাকে অক্সিডেশনের টার্মে দেখবো তখন সেটাকে আমরা বলবো অক্সিডেশন পোটেনশিয়াল। আমাদের এই জায়গাতে খুব একটা ক্লিয়ার কাট কনসেপ্ট থাকা দরকার। যে কোনো ইলেকট্রোডের পোটেনশিয়াল বলতে আইইউপিএসসি বলে দিচ্ছে যে সমস্ত ইলেকট্রোডের পোটেনশিয়ালকেই আমরা রিডাকশন পোটেনশিয়ালের অ্যাঙ্গেল থেকে দেখব। অর্থাৎ ইলেকট্রোড পোটেনশিয়াল মিন্স রিডাকশন পোটেনশিয়াল। যদি কোনো কিছু বলা না থাকে, যে কোনো ইলেকট্রোডের পোটেনশিয়াল বলতে ওই ইলেকট্রোডের রিডাকশন পোটেনশিয়ালকেই বোঝানো হবে। ঠিক এর পরে দেখো, ইলেকট্রোড পোটেনশিয়াল কি কি বিষয়ের উপর ডিপেন্ডেন্ট? দুটো বিষয়ের উপর ইলেকট্রোড পোটেনশিয়াল নির্ভরশীল। একটা হচ্ছে ওই ইলেকট্রোড, যে ইলেকট্রোডটাকে আমি বানিয়েছি সেই ইলেকট্রোডে ওই যে এলিমেন্টগুলো বা রিঅ্যাক্টিং স্পিসিসগুলো নিয়েছি তার অ্যাক্টিভিটি বা কনসেন্ট্রেশনের ওপর ডিপেন্ডেন্ট এবং টেম্পারেচারের ওপর ডিপেন্ডেন্ট। অর্থাৎ যে কোনো ইলেকট্রোডের পোটেনশিয়াল আমি যখন মেজার করতে চাইছি তখন পোটেনশিয়াল যেহেতু দুটো বিষয়ের ওপর নির্ভরশীল, আমরা যদি চাই তাহলে একাধিক ইলেকট্রোডের ভিতরে পোটেনশিয়ালকে তুলনা করার জন্য আমরা সমস্ত ইলেকট্রোডের পোটেনশিয়ালকে একটা নির্দিষ্ট কন্ডিশনে যদি নিতে পারি, নিয়ে পরিমাপ করতে পারি, তাহলে সেই নির্দিষ্ট কন্ডিশনে নেওয়া ইলেকট্রোডের পোটেনশিয়ালকে আমরা স্ট্যান্ডার্ড ইলেকট্রোড পোটেনশিয়াল বলবো। তাহলে সেই কন্ডিশনটা কি আমার কাছে? না, যদি আমি এমন কোনো ইলেকট্রোডকে বানাতে পারি যে ইলেকট্রোডের ক্ষেত্রে ওই রিঅ্যাক্টিং স্পিসিসগুলোর অ্যাক্টিভিটিগুলোকে যদি সে সলিউশন ফেজে থাকে তার অ্যাক্টিভিটি বা কনসেন্ট্রেশনটাকে যদি আমি 1 করতে পারি তাহলে ওই ইলেকট্রোড, এবং যদি ওই ইলেকট্রোডের টেম্পারেচারটাকে পরিমাপের সময় 25°C ফিক্সড রাখতে পারি তাহলে ওই ইলেকট্রোডে জেনারেট হওয়া পোটেনশিয়ালটাকে আমরা বলবো স্ট্যান্ডার্ড ইলেকট্রোড পোটেনশিয়াল। স্ট্যান্ডার্ড কন্ডিশন ছাড়া যে কোনো কন্ডিশনে ইলেকট্রোড পোটেনশিয়ালকে আমরা পরিমাপ করতে পারি কি, সেটাকে আমরা কি বলবো তখন? না, পোটেনশিয়াল অ্যাট এনি আদার কন্ডিশন, যে কোনো কন্ডিশনে পোটেনশিয়াল। এবার এই দুটো কন্ডিশনে পোটেনশিয়াল ভ্যালুটা মাপার ক্ষেত্রে আমাদের কি কি বিষয় দেখতে হবে? না, যখন আমি স্ট্যান্ডার্ড কন্ডিশনে কোনো ইলেকট্রোডের পোটেনশিয়ালটাকে ক্যালকুলেট করতে চাইছি, সেকেন্ড ভিডিওতে আমি এটা দেখিয়েছি যে হাইড্রোজেনকে রেফারেন্স ইলেকট্রোডের সাপেক্ষে সমস্ত ইলেকট্রোডের ওই স্ট্যান্ডার্ড কন্ডিশনে বানিয়ে তার পোটেনশিয়ালগুলোকে আমরা মেজার করেছিলাম এবং একটা ছকে লিপিবদ্ধ করেছিলাম। সেই ছক বা সারণী, যেটাকে আমরা বলতে পারি দিস কল ইলেকট্রোকেমিক্যাল সিরিজ বা তড়িৎ রাসায়নিক শ্রেণী। অর্থাৎ স্ট্যান্ডার্ড অবস্থায় যে কোনো ইলেকট্রোডের পোটেনশিয়াল ভ্যালুগুলো তুলনা করার উদ্দেশ্যে আমরা বিভিন্ন ইলেকট্রোডকে নিয়ে তার স্ট্যান্ডার্ড কন্ডিশন মেনটেন করে তার পোটেনশিয়ালটাকে নির্ধারণ করেছি
বা পরিমাপ করেছি, করে একটা ছকের আকারে সেটাকে লিপিবদ্ধ করেছি। এই ছক বা সিরিজটাকে বলা হয় স্ট্যান্ডার্ড এই ইলেকট্রোকেমিক্যাল সিরিজ বা তড়িৎ রাসায়নিক শ্রেণী। এইবার এই তড়িৎ রাসায়নিক শ্রেণী কিন্তু অনেক কিছু বিষয়ে আমাদের কাছে একটা ক্লিয়ার কাট আইডিয়া তুলে ধরতে পারে। কি বলতে পারে? তড়িৎ রাসায়নিক শ্রেণীতে আমরা হাইড্রোজেনকে রেফারেন্স ইলেকট্রোডের সাপেক্ষে এই সমস্ত ইলেকট্রোডের পোটেনশিয়ালটাকে মেজার করেছি এবং তাদের মানগুলোকে এই ঊর্ধ্বক্রমে পরপর পরপর সাজিয়ে লিখেছি। এবং এখানে আমি আগের ভিডিওতেই বলেছি যে কোনো ইলেকট্রোডের পোটেনশিয়ালের মধ্যে দুটো জিনিস থাকে, একটা হচ্ছে তার সাইন, একটা হচ্ছে তার নিউমেরিক্যাল ভ্যালু। কিন্তু আমরা যদি এই সাইন কনভেনশনটাকে ওভার সিম্পলিফাই করে দেখতে চাই, তাহলে ব্যাপারটা ঠিক এরকম কি, আমি সাইন উইথ নিউমেরিক্যাল ভ্যালু দিয়ে যে কোনো ইলেকট্রোডের পোটেনশিয়াল দুটোকে একসাথে যদি দেখি, তাহলে তার মানের ওপর নির্ভর করবে যে কার ইলেকট্রোড পোটেনশিয়ালের মান কত বেশি। অর্থাৎ আমি বলতে চাইছি যে কোনো ইলেকট্রোডের পোটেনশিয়ালের মান পজিটিভ ভ্যালুটা যার যত বেশি হবে তার পোটেনশিয়ালের মান কিন্তু তত বেশি। অর্থাৎ এই সিরিজ অনুযায়ী এই তড়িৎ রাসায়নিক শ্রেণীতে যখন আমি নিচে থেকে ওপর থেকে নিচের দিকে যাচ্ছি, তখন দেখা যাচ্ছে যে পজিটিভ ভ্যালু অফ দ্য পোটেনশিয়ালের পজিটিভ ভ্যালুগুলো আস্তে আস্তে বাড়ছে বা নেগেটিভ ভ্যালুগুলো আস্তে আস্তে কমছে। পজিটিভ ভ্যালুগুলো বাড়ার অর্থ হচ্ছে এদের পোটেনশিয়ালের ভ্যালুটা আস্তে আস্তে ওপর থেকে নিচের দিকে বৃদ্ধি পাচ্ছে। অর্থাৎ স্ট্যান্ডার্ড কন্ডিশনে যে কোনো ইলেকট্রোডকে বানিয়ে তার পোটেনশিয়ালটাকে ছকে লিপিবদ্ধ করা থাকলে বা এরকম একটা শ্রেণী আমার কাছে যদি ইলেকট্রোকেমিক্যাল সিরিজ যদি আমার কাছে থাকে, তাহলে এক নজরে চোখ বোলালেই এদের পোটেনশিয়াল চেঞ্জ হওয়ার কোনো জায়গা নেই। তাহলে এক নজরে চোখ বোলালেই আমরা কিন্তু বিভিন্ন ইলেকট্রোডের পোটেনশিয়াল সম্বন্ধে একটা সুস্পষ্ট ধারণা পেতে পারবো। এই আমার স্ট্যান্ডার্ড ইলেকট্রোড পোটেনশিয়াল এবং তাকে নির্ধারণ করার উপায় হচ্ছে বা তাকে জানার উপায় হচ্ছে এই ইলেকট্রোকেমিক্যাল সিরিজ, যেটা আমার বিভিন্ন ইলেকট্রোডের পোটেনশিয়ালকে স্ট্যান্ডার্ড কন্ডিশনে নির্বাচন করতে সাহায্য করবে। আর কি, আমি যদি যে কোনো ইলেকট্রোডের পোটেনশিয়ালের ভ্যালুটাকে স্ট্যান্ডার্ড কন্ডিশনের বাইরে গিয়ে যে কোনো কন্ডিশনে দেখতে চাই, সেই কন্ডিশনে এই ইলেকট্রোডের পোটেনশিয়ালটাকে মেজার করতে হেল্প করবে কি না, নান্সড ইকুয়েশন। অর্থাৎ ওই যে ইলেকট্রোডের পোটেনশিয়ালটাকে আমি দেখতে চাইছি, ওই ইলেকট্রোডের ইলেকট্রোড রিঅ্যাকশনটাকে তোমাকে আগে বার করে নিতে হবে। বার করে নেওয়ার পর এই নান্সটের সমীকরণে যদি আমি বসাতে পারি, অর্থাৎ E সমান E0 মাইনাস RT বাই NF ln অ্যাক্টিভিটি অফ প্রোডাক্ট বাই রিঅ্যাক্ট্যান্ট, অর্থাৎ ওই ইকুয়েশনের ওই ওয়ার্কিং ইকুয়েশনের প্রোডাক্টের অ্যাক্টিভিটি বাই রিঅ্যাক্ট্যান্টের অ্যাক্টিভিটি এই সমীকরণে যদি আমি বসাতে পারি, তাহলে যে কোনো ইলেকট্রোডের পোটেনশিয়ালের মানটা আমরা বার করে ফেলতে পারবো। অর্থাৎ যে কোনো ইলেকট্রোডের পোটেনশিয়ালের মান যে কোনো কন্ডিশনে নির্বাচন করার ক্ষেত্রে বা মেজার করার ক্ষেত্রে আমাকে কিন্তু অবশ্যই তার স্ট্যান্ডার্ড কন্ডিশনের মানটা সাহায্য নিয়েই করতে হবে। অর্থাৎ আমি এটা বলতে পারি ওই ইলেকট্রোডটা স্ট্যান্ডার্ড কন্ডিশনের সাপেক্ষে তার পোটেনশিয়াল ভ্যালুটা প্লাস অথবা মাইনাস, এই টার্মটা যে ভ্যালুটা দেবে তার সাথে হয় প্লাস অথবা মাইনাস। এই গেল আমার ইলেকট্রোড পোটেনশিয়ালের কনসেপ্ট। এইবার আমি যদি একটা উদাহরণের সাহায্যে ব্যাপারটাকে দেখি, ধরো আমি এরকম একটা কপার প্লাস 2 ইলেকট্রোডকে বানাতে চাইছি। তার পোটেনশিয়াল ভ্যালুটা যদি আমি x মোলার কোনো কপার সালফেট দ্রবণের মধ্যে ইলেকট্রোডটাকে তৈরি করি, তাহলে এই ইলেকট্রোডের পোটেনশিয়াল ভ্যালুটা অ্যাকর্ডিং টু নান্সড ইকুয়েশন আমাকে কি বলছে না, এর পোটেনশিয়াল ভ্যালুটা ওই স্পেসিফিক ইলেকট্রোডটাকে স্ট্যান্ডার্ড কন্ডিশনে বানিয়ে, অর্থাৎ 25 ডিগ্রি সেন্টিগ্রেড এবং 1 মোলার কন্ডিশনে কপার সালফেটকে নিয়ে বানালে যেটা হতো তার থেকে এই টার্মটা বিয়োগ করে দিলেই আমি ওই ইলেকট্রোডের পোটেনশিয়াল ভ্যালুটাকে বার করে ফেলতে পারলাম। এই গেল আমার ইলেকট্রোড পোটেনশিয়াল এবং সেই সংক্রান্ত ইলেকট্রোড পোটেনশিয়াল মেজার করার যাবতীয় পদ্ধতি। এইবার নেক্সট স্টেপে আমি যেতে চাইছি যে সিলেকশন অফ ইলেকট্রোড টু কনস্ট্রাক্ট এ গ্যালভানিক সেল। আমরা যদি এবার ইলেকট্রোড থেকে বেরিয়ে গিয়ে কোনো একটা গ্যালভানিক সেলে যেতে চাই,
তাহলে আমরা ইলেকট্রোড সিলেকশনটা কিভাবে করব। এখানেও আমি সুস্পষ্টভাবে বলেছিলাম যে কোনো গ্যালভানিক সেল তৈরি করার ক্ষেত্রে বা বানানোর ক্ষেত্রে আমার কিছু নির্দিষ্ট রেস্ট্রিকশনস আছে। কি সেই রেস্ট্রিকশন? না, যে গ্যালভানিক সেলটাকে আমি বানাতে চাইছি সেই সেলের মধ্যে দুটো ইলেকট্রোডকে কম্বাইন করতে হবে। একটা হচ্ছে অ্যানোড এবং একটা হচ্ছে ক্যাথোড। অ্যানোডকে আমরা বাম দিকে নেব এবং ক্যাথোডকে আমরা ডান দিকে রাখবো, এবং অ্যানোডে আমরা অক্সিডেশন ঘটাবো এবং ক্যাথোডে আমরা রিডাকশনটাকেই ঘটাবো। তার ফলে যাতে ইলেকট্রনের ফ্লো অ্যানোড টু ক্যাথোডে ঘটে, অর্থাৎ ফ্লো অফ ইলেকট্রন অ্যানোড থেকে ক্যাথোড অভিমুখে ঘটে। অ্যানোড থেকে ক্যাথোড অভিমুখে ইলেকট্রনের ফ্লো বা মুভমেন্টটা যাতে ঘটতে পারে। এইটা করার জন্য আমি সেকেন্ড ভিডিওতে এটা বলার চেষ্টা করেছি, এটা করা কখন সম্ভব। অ্যানোড থেকে ক্যাথোড অভিমুখে ইলেকট্রনের ফ্লো হওয়া তখনই সম্ভব যদি আমি দুটো ইলেকট্রোডকে একই অ্যাঙ্গেল থেকে তার পোটেনশিয়ালটাকে নির্বাচন করার চেষ্টা করি। আমি যদি দুটো ইলেকট্রোডকেই তার রিডাকশনের টার্মে তার পোটেনশিয়ালটাকে দেখার চেষ্টা করি, ইলেকট্রন তখনই অ্যানোড থেকে ক্যাথোডে আসবে যখন ক্যাথোডের রিডাকশন পোটেনশিয়ালের মানটা অ্যানোডের রিডাকশন পোটেনশিয়ালের মানের থেকে বেশি হবে। এইটা যদি এই কন্ডিশন মেনটেন করে যদি আমাকে কোনো গ্যালভানিক সেল তৈরি করতে হয়, তাহলে এই ইলেকট্রোকেমিক্যাল সিরিজ আমাকে কি বলছে, এই সিরিজে যে কোনো দুটো ইলেকট্রোডের ভিতরে পরপর দুটো ইলেকট্রোড নিই বা যে কোনো দুটো ইলেকট্রোডকে আমরা যদি নিই, দেখো আমরা যদি পরপর দুটো ইলেকট্রোডের কথাই ভাবি, এই ইলেকট্রোড আর এই ইলেকট্রোডকে কম্বাইন করে আমি যদি একটা সেল বানাতে চাই, ইলেকট্রোকেমিক্যাল সিরিজ বলছে আমার যে ওপরের ইলেকট্রোডের রিডাকশন পোটেনশিয়ালের ভ্যালুটা নিচের ইলেকট্রোডের রিডাকশন পোটেনশিয়ালের থেকে কি কম। তাহলে এই দুটো ইলেকট্রোডের ভিতরে কার রিডাকশন পোটেনশিয়াল। আচ্ছা, আমরা দেখলাম তাহলে যে কোনো দুটো ইলেকট্রোডকে কম্বাইন করে একটা ইলেকট্রোকেমিক্যাল সেল গঠনের ক্ষেত্রে ওই ইলেকট্রোকেমিক্যাল সিরিজে থাকা নিচের ইলেকট্রোড যার রিডাকশন পোটেনশিয়ালের ভ্যালুটা বেশি সেই ইলেকট্রোডটা ক্যাথোড হিসাবে, এবং ওপরে থাকা ইলেকট্রোডটা যার রিডাকশন পোটেনশিয়ালের ভ্যালুটা হচ্ছে কম সে অ্যানোড হিসাবে ব্যবহৃত হবে। এবার আমরা যে কোনো ইলেকট্রোকেমিক্যাল সেলের বা গ্যালভানিক সেলের ইএমএফটাকে ক্যালকুলেট করব বা ইলেকট্রোমোটিভ ফোর্সটাকে ক্যালকুলেট করব। তো এটা করতে গেলে আমাকে প্রথমে যেটা জানতে হবে সেটা হলো হোয়াট ইজ দ্য ইএমএফ অফ এ সেল। একটা ইলেকট্রোকেমিক্যাল সেলের তড়িৎ চালক বল বলতে কি বোঝায়? যে কোনো ইলেকট্রোকেমিক্যাল সেল যে দুটো ইলেকট্রোড দ্বারা তৈরি, সেই ইলেকট্রোড দুটোর ভিতরে ইলেকট্রোডের একটা পোটেনশিয়াল ডিফারেন্স তৈরি হয়, অর্থাৎ তড়িৎদ্বার দুটোর বিভবের মধ্যে একটা পার্থক্য সৃষ্টির কারণে ওই তড়িৎদ্বার দুটোর ভিতরে কি তৈরি হয়, একটা তড়িৎ চালক বলের সৃষ্টি হয়। অর্থাৎ যে কোনো গ্যালভানিক সেলের তড়িৎ চালক বলের উৎস হচ্ছে ওই তড়িৎদ্বার দুটোর ভিতরে সৃষ্টি হওয়া বিভব পার্থক্য। এবার আমরা ঠিক এই গ্যালভানিক সেলের মধ্যে এই তড়িৎ চালক বলটাকে যদি ক্যালকুলেট করতে চাই বা গণনা করতে চাই, সেটা আমাদের কাছে খুবই সহজ একটা পদ্ধতি। এই ক্যালকুলেশনটা আমরা দুটো ভাবে করতে পারি, দুভাবে করা সম্ভব। কি কি না, আমরা যদি এই গ্যালভানিক সেলের ইএমএফটাকে ক্যালকুলেট করতে চাই, এটা করা সম্ভব আমার দুটো উপায়ে। বাই ইউজিং ইলেকট্রোড পোটেনশিয়াল, ইলেকট্রোডের পোটেনশিয়ালটা যদি দুটো ইলেকট্রোডের আমার কাছে জানা থাকে, তাহলে সেই ইলেকট্রোড পোটেনশিয়ালগুলো দ্বারা ওই স্পেসিফিক সেল রিঅ্যাকশনের ইএমএফটাকে ক্যালকুলেট করা সম্ভব। আর কি সেকেন্ড আর একটা অপশন দ্বারা এটা সম্ভব, সেটা হচ্ছে বাই ইউজিং নান্সড ইকুয়েশন ফর সেল রিঅ্যাকশন। অর্থাৎ যে সেল রিঅ্যাকশনটা ওই গ্যালভানিক সেলে সংগঠিত হচ্ছে, ওই সেল রিঅ্যাকশনটার ওপরে আমি সরাসরি নান্সডের ইকুয়েশনটাকে যদি অ্যাপ্লাই করে দিতে পারি, যেটা আমার আগের ভিডিওতে বলা আছে,
তাহলেও কিন্তু আমরা ওই সেলটার ইএমএফটাকে ক্যালকুলেট করতে পারবো। তাহলে দেখো এই দুটো ভাবে আমরা যে কোনো গ্যালভানিক সেলের ইএমএফটাকে বা তড়িৎচালক বলটাকে নির্ণয় করতে পারি। আমি তোমাদের দেখাবো, তার মানে এটা নয় দুটোকে কন্ট্রাডিক্ট করবে, দুটোই সেম, আমার যেটা সুবিধা হবে আমি সেটা করব। দুটো কনসেপ্টই তোমাদের জেনে রাখতে হবে। আমি যদি এই নালস ইকুয়েশনে আসি, যে নালস ইকুয়েশনের দ্বারা আমি কিভাবে কোনো একটা সেলের ইএমএফটাকে বা তড়িৎচালক বলটাকে ক্যালকুলেট করব, সেটা করার ক্ষেত্রে স্টেপ বাই স্টেপ তোমাকে যে জিনিসটা ফলো করতে হবে সেটা হচ্ছে ওই সেলে সংগঠিত হওয়া যে সেল রিঅ্যাকশন, সেই সেল রিঅ্যাকশনটাকে তোমাকে এস্টাবলিশ করতে হবে। এটা আমরা দেখেছি যে সেল রিঅ্যাকশন কি করে আমি বার করতে পারি। অ্যানোড রিঅ্যাকশন ক্যাথোড রিঅ্যাকশনটাকে যোগ করে ইলেকট্রনটাকে ব্যালেন্স করে আমি সেল রিঅ্যাকশনটাকে এস্টাবলিশ যদি করতে পারি, আমার ফার্স্ট ভিডিওতেই বলা আছে যে নালস সমীকরণ আমার এমন একটা সমীকরণ যে সমীকরণ দ্বারা যে কোনো হাফ সেল রিঅ্যাকশন অথবা কমপ্লিট সেল রিঅ্যাকশনের ক্ষেত্রে আমি তার পোটেনশিয়াল ভ্যালুগুলোকে ক্যালকুলেট করতে পারি। যখন এরকম একটা কমপ্লিট সেল রিঅ্যাকশনের ক্ষেত্রে আমি এটা বার করতে চাইছি, তখন এই পোটেনশিয়ালটাকে তখন আর ইলেকট্রোড পোটেনশিয়াল বলা যাবে না, এটা তখন সেল পোটেনশিয়াল, কারণ কোনো কমপ্লিট রিঅ্যাকশন কোনো একটা সেলেই সংগঠিত হতে পারে। তাহলে দেখো নালস সমীকরণটাকে এই ফুল কমপ্লিট সেলের ক্ষেত্রে যদি আমি ইউজ করি, তাহলে আমার কি দাঁড়াবে, ই সেল সমান হচ্ছে ই0 সেল মাইনাস 0.0591 বাই এন লগ অফ অ্যাক্টিভিটি অফ প্রোডাক্ট সাইডে যারা রয়েছে Zn+2 and Cu ডিভাইডেড বাই অ্যাক্টিভিটি অফ রিঅ্যাক্ট্যান্ট সাইডে যারা রয়েছে তাদের অ্যাক্টিভিটি গুলো। তো এই সমীকরণ সরাসরি আমরা যে কোনো সেলের ই সেলটা বার করতে হেল্প করে। এছাড়া আরো একটা অ্যাঙ্গেল থেকে এই যেখানে ই সেল ই0 সেল এই জিনিসগুলো আরো ক্লিয়ার হওয়ার জন্য আমি তোমাদের আরো একটা ওয়েতে এই ই সেল বা ইলেকট্রোমোটিভ ফোর্সটাকে যে কোনো ইলেকট্রোডের ক্যালকুলেট করতে শেখাবো। সেটা কি, আমরা জানি যে কোনো ইলেকট্রোকেমিক্যাল সেল বা গ্যালভানিক সেল যদি দুটো ইলেকট্রোডের সমন্বয় হয়, তাহলে এই দুটো ইলেকট্রোডের পোটেনশিয়ালের ভিতরে যে ডিফারেন্স, দ্যাট ইজ কল্ড পোটেনশিয়াল ডিফারেন্স বা বিভব পার্থক্য, এই বিভব পার্থক্যই কিন্তু তড়িৎচালক বলের সৃষ্টির পিছনে কারণ। তাহলে যদি আমি প্লেন তাদের বিভব পার্থক্যটাকে বিয়োগ করে দিতে পারি, তবে তোমাকে এখানে মাথায় রাখতে হবে যে কোন পোটেনশিয়ালটাকে আমরা দেখছি, অবশ্যই দুটো ইলেকট্রোডের রিডাকশন পোটেনশিয়ালটাকেই প্লেন যদি বিয়োগ করতে পারি, কার থেকে কার, অবশ্যই এখানে ভালো করে দেখতে হবে যে এই দুটো ইলেকট্রোডের ভিতরে আমরা আগের পার্টেই দেখলাম যে ক্যাথোডের রিডাকশন পোটেনশিয়াল ভ্যালুটা অলওয়েজ অ্যানোডের রিডাকশন পোটেনশিয়াল থেকে বেশি। তাহলে আমি বিয়োগ করব ক্যাথোডের রিডাকশন পোটেনশিয়াল থেকে অ্যানোডের রিডাকশন পোটেনশিয়ালকে, তাহলেই কিন্তু আমি যে কোনো সেলের ই সেলটাকে ক্যালকুলেট করতে পারবো। তো আমি সেটাই করেছি। তাহলে ই সেল সমান ই অফ সিউ প্লাস টু সিউ ই অফ জেডেন প্লাস টু জেডেন। যদি কোনো স্ট্যান্ডার্ড কন্ডিশন আমি সেল না বানিয়ে যে কোনো এনি আদার কন্ডিশন অর্থাৎ এনি আদার কনসেন্ট্রেশনে সিউ প্লাস টু এবং জেডেন প্লাস টু কে নিয়ে যদি সেলটাকে বানাতে পারি, তাহলে ওই ইলেকট্রোডের পোটেনশিয়াল গুলো যদি আমার কাছে জানা থাকে, তাহলে আমি ওই সেলের ই সেলটাকে ক্যালকুলেট করতে পারবো। এইবার এই ই0 কোন ইলেকট্রোডের পোটেনশিয়াল আমরা কি করে বার করেছিলাম, কোন ইলেকট্রোড স্পেসিফিক ইলেকট্রোডের পোটেনশিয়াল বার করার ক্ষেত্রেও কিন্তু আমাকে নালস ইকুয়েশনের সাহায্য নিতে হয়েছিল। আমরা যদি এই দুটো ইলেকট্রোডকে এবার দেখি, যেখানে দেখো সিউ প্লাস টু সিউ ইলেকট্রোড রিঅ্যাকশনটা কি, সিউ প্লাস টু দুটো ইলেকট্রন নিয়ে সিউ হলো। এই সমীকরণের ক্ষেত্রে যদি আমি নালস সমীকরণটাকে অ্যাপ্লাই করতে পারি, তখন আমি কি, যেহেতু এটা ইলেকট্রোড রিঅ্যাকশন, তাহলে এখান থেকে আমি যেটা পাবো সেটা হচ্ছে আমার ইলেকট্রোড পোটেনশিয়াল। দেখো ই অফ সিউ প্লাস টু সিউ সমান ই0 অফ সিউ প্লাস টু সিউ মাইনাস 0.0591/2 লগ অফ সিউ বাই সিউ প্লাস টু। ঠিক একইভাবে যদি অ্যানোডটাকেও আমি রিপ্রেজেন্ট করতে পারি, এই জেডেন প্লাস টু জেডেনটাকেও যদি আমি একই রকম ভাবে রিপ্রেজেন্ট করতে পারি, তাহলে এই ইলেকট্রোডের ক্ষেত্রে পোটেনশিয়াল ভ্যালুটা আমি বার করতে পারি সেই নালস ইকুয়েশনকে ধরে। দেখো ই অফ জেডেন প্লাস টু জেডেন সমান ই0 অফ জেডেন প্লাস টু জেডেন মাইনাস 0.0591/2 লগ অফ প্রোডাক্ট বাই রিঅ্যাক্ট্যান্ট।
তাহলে আমি ইন্ডিভিজুয়াল দুটো ইলেকট্রোডের পোটেনশিয়ালকে ক্যালকুলেট করে সেখান থেকেও যদি আমি সিম্পল বিয়োগ করে দিই, এবারে ই সেলস ওয়ান আমি কি পেলাম, ই অফ সিউ প্লাস টু সিউ মাইনাস ই অফ জেড এন প্লাস টু জেড এন। তাহলে এই ই অফ সি প্লাস টু সিউ এবং জেড এন প্লাস টু জেড এন কে যদি আমি প্লেন বিয়োগ করে দিতে পারি, তাহলে দেখো ই অফ সিউ প্লাস টু সিউ এর জায়গায় আমি যদি এই পুরো ভ্যালুটা এখানে বসাই এবং ই অফ জেড এন প্লাস টু জেড এন এর জায়গায় যদি আমি এটাকে পুরোটাকে বসাই, বসিয়ে যদি এটাকে সিম্পলিফাই করি, তাহলে এখান থেকে কি চলে এলো দেখো, ই জিরো অফ, এটাকে বসানোর পর আমি যদি ই জিরো অফ সিউ প্লাস টু সিউ এবং জেড প্লাস টু জেড কে একদিকে নিয়ে যাই আর এই টার্মটাকে একদিকে নিয়ে এসে 0.0591/2 টাকে কমন নিতে পারি, তাহলে এই রকম একটা টার্ম চলে আসবে। সেখান থেকে দেখো এই রকম একটা টার্ম আমার বেরিয়ে চলে এলো, দ্যাট ইজ ই জিরো অফ কপার প্লাস টু কপার মাইনাস ই জিরো অফ জেড এন প্লাস টু জেড এন। আমরা প্রসঙ্গত উল্লেখ্য দেখো এই সেল রিঅ্যাকশনের ক্ষেত্রে নাউন্স সমীকরণকে যখন আমি ব্যবহার করেছি তখন যে ই জিরো সেল বলছি, ই জিরো সেল হচ্ছে আমার এখানে কিন্তু ঠিক এটাই, অর্থাৎ যে দুটো ইলেকট্রোডকে দিয়ে আমি ওই গ্যালভানিক সেলটাকে বানিয়েছি, যদি আমি ওই দুটো ইলেকট্রোডকে স্ট্যান্ডার্ড কন্ডিশনে রেখে একটা সেল বানাতে পারতাম, তাহলে ওই সেলের ভিতরে যে ইএমএফটা জেনারেট করতো সেটাকেই আমরা ই সেল বলছি। একই কনসেপ্ট, যেহেতু ই সেল বার করার ক্ষেত্রে আর ই জিরো সেল বার করার ক্ষেত্রে কিন্তু কনসেপ্ট সম্পূর্ণই এক। তাহলে দুটো ইলেকট্রোডের পোটেনশিয়ালকে যদি আমি স্ট্যান্ডার্ড কন্ডিশনে রেখে বিয়োগ করে দিতে পারি, তাহলেই কিন্তু ই জিরো সেলটা পাবো। মাইনাস 0.0591/2, এখান থেকে যদি আমি এই কোশ্চেনটাকে একটু সাজিয়ে নিই, তাহলে আলটিমেটলি দেখো এটাই চলে আসবে, যেটা কিন্তু এই সমীকরণের সাথে সেম, অর্থাৎ দুটোর মধ্যে কোনো ডিফারেন্স নেই। যে আমরা নান্স সমীকরণ থেকে কোনো ইলেকট্রোডের পোটেনশিয়াল যেভাবে বার করেছি আর কোনো ইলেকট্রোডের পোটেনশিয়াল গুলোকে ইন্ডিভিজুয়াল বার করে তাদেরকে যদি বিয়োগ করে দিই, তাহলে সেই একই ইকুয়েশনে আমরা আসতে পারবো। তাহলে এইভাবে আমরা যে কোনো ইলেকট্রোকেমিক্যাল সেলের ই সেলটাকে ক্যালকুলেট করতে পারি। তোমাদের যেটা সুবিধা হবে তোমরা সেটাই করবে। কখনো কখনো বিভিন্ন পরীক্ষার প্রশ্নপত্রের মধ্যে একটু আধটু চালাকি করা থাকে, কখনো দেখা যায় যে কোনো ইলেকট্রোডের পোটেনশিয়াল ভ্যালুগুলো সরাসরি বলে দিল, ই সেলটাকে ক্যালকুলেট করতে দিল, তখন তুমি সরাসরি এই সমীকরণের বসিয়ে বিয়োগ করে দিলে ই সেল পেয়ে যাবে। কখনো তোমাকে এই রকম সেলটাকে রিপ্রেজেন্ট করে দিল, রিপ্রেজেন্ট করে এদের কনসেন্ট্রেশন টার্মগুলোকে পাশে মেনশন করে দিল, দিয়ে ওই সেলের ই সেলটাকে ক্যালকুলেট করতে বলল, তখন কিন্তু তুমি আর এইভাবে পারবে না, কারণ তোমার ইন্ডিভিজুয়াল ইলেকট্রোডের পোটেনশিয়াল জানা না থাকলে তুমি এই পদ্ধতিতে বার করা তোমার পক্ষে সম্ভব নয়। তখন তোমাকে হেল্প নিতে হবে এই নান্স ইকুয়েশনে। তখন ওই রিঅ্যাকশনের সেল রিঅ্যাকশনটাকে বার করতে হবে, ওই ইলেকট্রোকেমিক্যাল সেলের সেল রিঅ্যাকশনটাকে এস্টাবলিশ করতে হবে, করে ওই রিঅ্যাকশনের উপর নান্স সমীকরণকে অ্যাপ্লাই করতে হবে। কিন্তু মনে রাখতে হবে যে ই জিরো সেলটা আমার কি, ই জিরো সেলটা হচ্ছে ওই দুটো ইলেকট্রোডকে যদি আমি স্ট্যান্ডার্ড কন্ডিশনে রেখে একটা সেলকে বানাতে পারতাম, তাহলে ওই তৈরি হওয়া সেলটার যে ইলেকট্রোমোটিভ ফোর্স বা তড়িৎচালক বল, সেটাই কিন্তু আমার কাছে ই জিরো সেল। এখানে ই জিরো সেলের কিন্তু আরো একটা সিগনিফিকেন্স আছে, কি, কোন রিঅ্যাকশনের ই জিরো সেল আমাকে ওই রিঅ্যাকশনের স্পন্টেনিটি বা স্বতঃস্ফূর্ততা সম্বন্ধে আমাকে একটা আইডিয়া দিতে পারে। যে স্পন্টেনিটি আমরা ফার্স্ট সেকেন্ড ভিডিওতে বারবার বলে এসেছি, যে স্পন্টেনিটি যে কোনো রিঅ্যাকশনের ক্ষেত্রে তার সেল রিঅ্যাকশনকে এস্টাবলিশ করার পর যদি আমি ওই ই জিরো সেলটাকে বার করতে পারি, তার ভ্যালু যদি পজিটিভ হয়ে যায়, তাহলেই কিন্তু আমি চোখ বুজে বলতে পারি যে যে কোনো ওই স্পেসিফিক রিঅ্যাকশনটা আমার স্পন্টেনিয়াস। যদি না হয় তাহলে রিঅ্যাকশন ইজ নট স্পন্টেনিয়াস, রিঅ্যাকশনটা নন স্পন্টেনিয়াস রিঅ্যাকশন হিসেবে দেখা দেবে। ওকে, তাহলে আমরা এইভাবে আজকে শিখলাম কি, যে কোনো গ্যালভানিক সেলের ক্ষেত্রে কি করে আমরা তার ইএমএফটাকে ক্যালকুলেট করব, এবং এই সংক্রান্ত অনেক নিউমেরিক্যাল প্রবলেমস আছে, আমরা সেটার মধ্যে আসবো। আচ্ছা, আমরা যদি পুরো ব্যাপারটাকে এরকম একটা এক্সাম্পলের দ্বারা দেখতে চাই, তাহলে পুরো কনসেপ্টটা আমার এখান থেকে ক্লিয়ার হবে। কি না বলেছে দেখো, একটি ভোল্টীয় কোষ নিম্নলিখিত অর্ধকোষ দুটির সমন্বয়ে গঠিত। কি, এজি প্লাস এজি, সিউ প্লাস টু সিউ, যেখানে এজি প্লাস এবং সিউ প্লাসের গাঢ়ত্বগুলো বলে দেওয়া আছে। কোষটির কোষ বিভবটাকে নির্ণয় করো। দেওয়া আছে কি, এজি প্লাস এজি স্ট্যান্ডার্ড অবস্থায় ইলেকট্রোড পোটেনশিয়াল ভ্যালু এবং সিউ প্লাস টু সিউ স্ট্যান্ডার্ড ইলেকট্রোড পোটেনশিয়াল ভ্যালুগুলোকে দেওয়া আছে।
এই প্রবলেমটা যদি এভাবে দেওয়া থাকে, আমার এই প্রবলেমটাকে সলভ করতে গেলে আমাকে কি দেখতে হবে? প্রথমে দেখো ক্লিয়ারলি আমার কোনো সেলকে বলে দেওয়া নেই, তাহলে অ্যাট ফার্স্ট ওই ইলেকট্রোড দুটোর ভিতরে বা ওই ইলেকট্রোড দুটোকে নিয়ে আমাকে একটা সেলকে কনস্ট্রাক্ট করতে হবে, এবং ইলেকট্রোড দুটো সিলেকশন ইজ ভেরি ইম্পর্টেন্ট। ওই ইলেকট্রোড দুটোর ভিতরে কোনটা ক্যাথোড কোনটা অ্যানোড সেটাকে সিলেক্ট করে প্রথমে সেলটাকে রিপ্রেজেন্ট করতে হবে, তারপর সেই সেলের পোটেনশিয়ালটাকে আমি বার করবো বা ইএমএফটাকে বার করবো। দেখো সেটা করতে গেলে প্রথমেই দেখতে হবে যে দুটো ইলেকট্রোড দিয়ে সেলটাকে বানাতে হবে সেই ইলেকট্রোড দুটোর ভিতরে যার রিডাকশন পোটেনশিয়ালের ভ্যালু যত বেশি, আমরা বারবার এটা দেখে এসেছি, তাকে আমরা ক্যাথোড হিসাবে, যার পোটেনশিয়ালের ভ্যালুটা যত কম তাকে আমরা অ্যানোড হিসাবে ইউজ করবো। তাহলে এই দুটো ইলেকট্রোডের ভিতরে দেখো এজি প্লাস এজি পোটেনশিয়ালের ভ্যালুটা সিউ প্লাস টু সিউ এর থেকে বেশি, তাহলে এই ইলেকট্রোড আমার ক্ষেত্রে রিকোয়ার্ড ক্যাথোড হিসাবে কাজ করবে, এই ইলেকট্রোডটা আমার অ্যানোড হিসাবে কাজ করবে। তাহলে এখানে দেখো আমি সেলটাকে যদি সঠিকভাবে রিপ্রেজেন্ট করতে চাই তাহলে কি সিউ প্লাস টু তে যাচ্ছে, যার কনসেন্ট্রেশন দেখো 0.10 মোলার, শর্ট ব্রিজ এজি প্লাস যার কনসেন্ট্রেশন 0.001 মোলার থেকে এজি। তাহলে এটা আমার সঠিক রিপ্রেজেন্টেশন হলো সেলটাকে। এবার এই সেল ধরে আমাকে ওর ইএমএফটাকে ক্যালকুলেট করতে গেলে কি করতে হবে? আমরা যে দুটো উপায়ের কথা বললাম, আমি যদি সব থেকে সহজ উপায়ের কথা ভাবি, খুব সহজে যেটা করা যাবে সেটা হচ্ছে নান্স ইকুয়েশনকে যদি এই সেলের সেল রিঅ্যাকশনের উপর সরাসরি অ্যাপ্লাই করে দিতে পারি, তাহলে খুব সহজেই এই ইএমএফ অফ দ্য সেল বেরিয়ে আসবে আমার কাছে। কি করে দেখো, আমরা যদি এই সেল রিঅ্যাকশন বার করতে চাই তাহলে আমাকে কি করতে হবে? অ্যানোড রিঅ্যাকশন দেখতে হবে অ্যান্ড ক্যাথোড রিঅ্যাকশন দেখতে হবে। এর অ্যানোড রিঅ্যাকশন কি হচ্ছে? কপার প্লাস 2 ই। ক্যাথোডে কি হচ্ছে? এজি প্লাস ই এজি। এই ক্যাথোড এবং অ্যানোড রিঅ্যাকশনের এখানে একটা প্রবলেম রয়ে গেছে, দুটো ইলেকট্রন ছাড়ছে কিন্তু একটা ইলেকট্রন নিচ্ছে। তাহলে আমাকে ইলেকট্রনটাকে ব্যালেন্স করার জন্য এই সমীকরণকে বোথ সাইডে 2 দিয়ে গুণ করতে হবে। এইবার যদি দুটোকে যোগ করে দিতে পারি তাহলে আমার কি সেল রিঅ্যাকশনটা আমি পেয়ে যাব। সেখানে কি রয়েছে? কপার প্লাস এজি প্লাস 2Ag প্লাস, যার কনসেন্ট্রেশনটা দেখো 0.001 মোলার। এখান থেকে কপার প্লাস 2 কনসেন্ট্রেশন দেখো 0.10 মোলার প্লাস 2Ag। সেল রিঅ্যাকশনটা পেয়ে গেছি। এবার আমি নান্স সমীকরণকে অ্যাপ্লাই করে দিই, এর উপর ই সেলটাকে বেরিয়ে আসবে। আমি যদি এই সমীকরণের উপর নান্স সমীকরণটাকে অ্যাপ্লাই করতে পারি তাহলে আমি কি লিখতে পারি? ই অফ সেল সমান E0 অফ সেল মাইনাস 0.0591 বাই n। এক্ষেত্রে দুটো ইলেকট্রনের ট্রান্সফার হচ্ছে 2 লগ অফ প্রোডাক্ট সাইডে যারা রয়েছে দেখো, প্রোডাক্ট সাইডে কি রয়েছে? কপার প্লাস 2 অ্যাকোয়াস স্টেটে রয়েছে, সিলভার রয়েছে সলিড স্টেটে। রিঅ্যাকট্যান্ট সাইডে কি রয়েছে? কপার সলিড স্টেটে, সিলভার রয়েছে অ্যাকোয়াস স্টেটে। তাহলে সলিড স্টেটে থাকা যে কোনো কম্পাউন্ডের যেহেতু অ্যাক্টিভ মাসটাকে 1 ধরা হয়, তো আমি সলিড সিলভার আর কপারকে না লিখি তাহলে আমার পড়ে থাকলো কি? কপার প্লাস 2 ডিভাইডেড বাই সিলভার প্লাস। এবার সিলভারের আগে যে সংখ্যাটা রয়েছে সেটা আমরা জানি, এটা ওপরে বসে যাবে। তাহলে এই গেল আমার নান্সড ইকুয়েশন। এই ইকুয়েশনে আমরা যদি E0 সেলটাকে বার করে নিয়ে বসিয়ে দিতে পারি আর কপার প্লাস টু সিলভার প্লাসের কনসেন্ট্রেশনগুলোকে বসাতে পারি, তাহলেই কিন্তু এই সেলের সেল ইএমএফ অফ দ্য সেলটাকে আমার জানা হয়ে যাবে। এবার এই সেল যেটা আমি বানিয়েছি তার E0 সেলটা কি? এবার আমি যদি এটা কল্পনা করতে পারি, এই সেলটাকে যদি আমি 1 মোলার কনসেন্ট্রেশনে নিতাম তাহলে ওই সেলটা যে পরিমাণ ইএমএফ জেনারেট করতো সেটাই তার E0 সেল। তাহলে সেক্ষেত্রে কি করতে হতো? ক্যাথোড মাইনাস অ্যানোড, অর্থাৎ E0 অফ সেল সমান E0 অফ এজি প্লাস এজি, এজি প্লাস
Ag minus E0 of copper plus 2 copper। দেখো তো ভ্যালুগুলো বলে দেওয়া আছে। Ag plus Ag হচ্ছে 0.80 ভোল্ট, তাহলে 0.80 মাইনাস 0.34 ভোল্ট, তাহলে যদি বিয়োগ করে দেখো 0.46 ভোল্ট। তাহলে E0 সেলের মানটা আমি এখানে বসিয়ে দিলাম, আর কপার প্লাস টু সিলভার প্লাসের মানও যদি বসাই তাহলে দেখো 0.46 মাইনাস 0.0591/2 লগ অফ কপার প্লাসের কনসেন্ট্রেশন কত বলা আছে 0.10 ডিভাইডেড বাই সিলভার প্লাসের 0.001 তার স্কোয়ার। তাহলে এটা বসিয়ে ক্যালকুলেট করলে আলটিমেটলি আমরা কিন্তু এই রিঅ্যাকশনের এই সেলের ই সেলটার মান পেয়ে যাব। ওকে, তো এইভাবে আমাদের বিভিন্ন নিউমেরিক্যালগুলোকে সলভ করতে হবে।